আজ আমরা সদৃশতা চ্যাপ্টারটির 18.4 যে অনুশীলনের কোশ্চেনগুলো আছে সেগুলো থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সমাধান করব। একদম 1 নম্বর 2 নম্বর যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা অবশ্যই পারবে। আগের ভিডিওগুলো যদি দেখে নাও এই অঙ্কগুলো তোমাদের কাছে কোনো ব্যাপার হবে না, অবশ্যই তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, তো আমরা 3 নম্বর যে কোশ্চেনটি আছে এই 3 নম্বর কোশ্চেনটিতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা একটু পড়ে নাও। ঠিক আছে, কোশ্চেনটা কি বলা হয়েছে। ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের এবি একটি ব্যাস। ঠিক আছে, তো এই দেখো ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত যার বলা আছে যে এবি একটি ব্যাস। ঠিক আছে, পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, ধরো আমি এখানে একটি পি বিন্দু নিয়ে নিলাম বৃত্তটার উপরে। এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে এ বিন্দুতে এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক নিশ্চয়ই বুঝতে পারছো যে এবিটা যেহেতু একটা ব্যাস এবং স্পর্শকের উপরে ব্যাসার্ধগুলো সবসময় কত ডিগ্রি কোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে। অতএব আমরা বলতে পারি যে দুটো স্পর্শক হয়ে যাবে পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, এই যে দুখানা আমরা স্পর্শক অঙ্কন করেছি এই দুটো স্পর্শক অবশ্যই হয়ে যাবে সমান্তরাল। এখন বলা আছে যে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে ছেদ করেছে ওই দুটি স্পর্শককে। অর্থাৎ দেখো, যদি আমরা পি বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক হয় সবসময় ব্যাসার্ধের উপরে লম্ব, সেইভাবে তোমরা করে নিতে পারো। এটা দেখো ব্যাসার্ধটা এঁকে নিলাম, তাহলে এর উপরে তুমি লম্বটা এঁকে নাও, তাহলে তোমাদের স্পর্শকটি সুন্দর হবে। হয়েছে, তাহলে পি বিন্দুতে আমি যে স্পর্শকটা অঙ্কন করেছি সেই স্পর্শকটি এই যে এ এবং বি বিন্দু যে দুখানা স্পর্শক অঙ্কন করা হয়েছে তাদেরকে কিউ এবং আর, তাহলে এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে কিউ আর এই যে বিন্দুটা এই বিন্দুটা হচ্ছে আর, এই দুটি বিন্দুতে ছেদ করেছে। তোমাকে প্রমাণ করতে হবে যে পি কিউ ইন্টু কিউ আর, পি কিউ ইন্টু পি আর, ঠিক আছে, পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু আর স্কোয়ার। এটা এটা প্রমাণ করতে হবে, যেখানে তোমাদের এই ব্যাসার্ধটা কিন্তু আর বলা আছে। ঠিক আছে, বৃত্তের যেটা ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আর বলা আছে। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে আমি আগের যে ক্লাসটি নিয়েছিলাম সেখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ধর্ম তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করো যে এরকম বলা ছিল যে একটি সমকোণী ত্রিভুজ, ধরো এই কোণটি হচ্ছে সমকোণ, তার সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপরে লম্ব অঙ্কন করা হয়, ধরো এটা আমি ডি নাম দিলাম, তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম যে এই ত্রিভুজটা পরস্পর সদৃশ্য এবং এই ত্রিভুজটা এবং এবিসি ত্রিভুজটা সদৃশ্য এবং এই যে ত্রিভুজটা এসিডি এটা আবার এবিসি ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। এবং সেক্ষেত্রে সদৃশ্য হলে কি হয়, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয় এবং সেখানে আমরা প্রমাণ করেছিলাম যে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি, এটা কিন্তু আমরা প্রমাণ করেছিলাম। তা আমরা লক্ষ্য করে দেখো এটাকে আমরা এরকমভাবে লিখে দিতে পারি যে এডি গুণিত এডি সমান বিডি গুণিত সিডি। তার মানে লক্ষ্য করে দেখো যে এটাকে আবার এভাবে লেখা যায় যে এডি বাই বিডি, এটাকে এইভাবে লেখা যায় এডি বাই বিডি ইকুয়াল টু সিডি বাই এডি। ঠিক আছে, তার মানে তুমি এটাকে এভাবে বলতে পারো যে এডি অনুপাত বিডি সমান সিডি অনুপাত এডি। ঠিক আছে, এবার দেখো এটাকে আমরা এভাবে বলে দিতে পারি যে বিডি অনুপাত এডি ইকুয়াল টু এডি অনুপাত সিডি। তো তোমরা দেখবে মধ্য সমানুপাতির যে ধর্ম সেখান থেকে তোমরা বলতে পারবে যে এই যে দুটো তোমার রাশি, এই দুটোতে গুণ করলে যা হচ্ছে এবং শেষ দুটোতে গুণ করলে তাই হচ্ছে, তার মানে এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি। তখন আমরা এই এডিটাকে বলতাম যে বিডি এবং সিডির মধ্য সমানুপাতিক। ঠিক আছে না,
তাহলে এই যে এডিটা কি ছিল, যে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করা ছিল। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে রেখাংশটি পাওয়া যায়, যে লম্বটি পাওয়া যায়, তার স্কোয়ার, মানে তাকে যদি বর্গ করা হয়, তার যে মান হবে সেটা বিডি এবং সিডি গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। তার জন্য এটাকে আমরা বলি যে এডি রেখাংশটি বিডি এবং সিডিকে কিভাবে ভাগ করছে, বিডি অনুপাত সিডি অনুপাতে ভাগ করছে, যাতে করে তোমার এডিটাকে আমরা বলছি মধ্য সমানুপাতি। ঠিক আছে, তার মানে যদি এখানে তিনটি রাশি নেওয়া হয়, একটা হচ্ছে এডি, একটা বিডি, একটা সিডি, তাহলে অবশ্যই এডিটা হয়ে যাবে বিডি এবং সিডির মধ্য সমানুপাতি। এটা তোমরা জানো, অনুপাত এবং সমানুপাত ধর্ম থেকে তোমরা বলতে পারবে যে এডিটা হচ্ছে, এই যে এডিটা হচ্ছে বিডি এবং সিডির মধ্য সমানুপাতি। তো এইটাকে আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করি। ঠিক আছে, লক্ষ্য করে দেখো এখানে আমাদের কি হচ্ছে, এটার সাথে আমরা ও এবং ও এর সঙ্গে আমরা আরটাকে যুক্ত করে দিচ্ছি। হলো, এখন আমরা জানি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি দুটো স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে সেই স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান হয়। মানে এটা যদি মনে করো পি হয়, এটা যদি মনে করো এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ তুমি এপি সমান বিপি এটা বলতে পারে, এটা আমরা প্রমাণও করেছি। এবং এই বৃত্তের কেন্দ্রের সঙ্গে যদি পি বিন্দুটাকে যোগ করা হয়, তাহলে এই কোণটি এবং এই কোণটি কিন্তু সমান হয়। ঠিক আছে, আবার যদি এর সঙ্গে এই কেন্দ্র এবং এই যদি যোগ করা হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটাও কিন্তু আমাদের সমান হয়। তার মানে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায়, সেই স্পর্শগুলির দৈর্ঘ্য যেমন সমান হয় এবং ওই স্পর্শগুলি কেন্দ্রে কিন্তু সমান কোণ উৎপন্ন করে। এই জিনিসটাকে তুমি এখানে ফলো করো, যে এই বৃত্তটার দেখো কিউটা হচ্ছে একটা বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে দেখো দুটো স্পর্শ অঙ্কন করা হয়েছে, একটা হচ্ছে কিউপি, একটা হচ্ছে কিউ এ। এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য তো সমান হবেই, এবং এই কিউপি এবং কিউ এ এই দুটো দেখো কেন্দ্রে কোণ তৈরি করেছে, বুঝলি না? যেভাবে তুমি এইটা লক্ষ্য করে দেখো, এই যে পি এ এবং পিবি দুটো স্পর্শক এই বৃত্তের কেন্দ্রতে তোমার দুটো কোণ তৈরি করেছিল। এখানেও দেখো ও বিন্দুতে আমাদের দুটো কোণ তৈরি করেছে। আমি কি বললাম, যে এটা প্রমাণ করা যায় এই দুটো কোণের মান হচ্ছে সমান। তাহলে এটা যদি মনে করো এক্স হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে এক্স। একই রকমভাবে ভাবো যে এই যে আর বিন্দু আছে, আর বিন্দুটা হচ্ছে এই বৃত্তের একটি বহিস্থ বিন্দু, এবং এই বহিস্থ বিন্দু থেকে আর পি যেমন একটা স্পর্শক, আর বিও তেমনি একটা স্পর্শক। তাহলে এই দুটি স্পর্শকের দৈর্ঘ্য তো সমান হবেই, মানে পি আর ইকুয়াল টু আর বি হয়ে যাবে। এবং তারা কেন্দ্রে দেখো দুটি কোণ তৈরি করেছে, এই কোণটি আর এই কোণটি, এই দুটি কোণের মানও সমান হয়ে যাবে, কারণ এটা আমরা উপাদ্য থেকে শিখেছি। ঠিক আছে, আচ্ছা, তো লক্ষ্য করো এই যে এক্স এক্স ওয়াই ওয়াই, এই যে চারটা কোণ আমাদের পাওয়া গেল, এই চারটা কোণকে যদি আমরা যোগ করে দিই, তাহলে কত হয়ে যাবে? এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু তোমার কত হয়ে যাবে? 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? কারণ এবিটা হচ্ছে একটা সরল রেখা, যেহেতু ব্যাস বলা ছিল। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ যে 2x প্লাস 2y ইকুয়াল টু হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, যদি 2 দ্বারা ভাগ করে তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি বলতে চাইলাম এই যে কোণটা, এই যে এক্স প্লাস ওয়াই, তার মানে কোণটা বলো তো? এই কোণটার নাম হচ্ছে কিউ ও আর। ঠিক আছে, এই যে কিউ ও আর, এই কোণটা হয়ে যাচ্ছে তোমার 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কিউ ও আরটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এখন লক্ষ্য করে দেখো এই পি বিন্দুতে কিউ আরটা কি বটে? পি বিন্দুতে কিউ আরটা কিন্তু স্পর্শক। তাহলে স্পর্শক সবসময় ব্যাসার্ধের উপরে কি হয়? লম্ব হয়। তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কিন্তু কি হবে? স্পর্শকটার উপর লম্ব হয়ে যাবে। হয়েছে? এখন তুমি দেখো লক্ষ্য করে, যেটা আমরা একটু আগেই বলছিলাম, সেই জিনিসটাকে এখানে আমি রিপিট করে দিচ্ছি। লক্ষ্য করো, এই কোণটা তুমি 90 ডিগ্রি পেয়ে গেলে। এখন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি একটু এইভাবে, যেভাবে আছে সেইভাবে তোমাদেরকে এখানে আঁকার চেষ্টা করছি বোঝানোর জন্যে। দেখো, এটাকে যদি একটু বাড়িয়ে দিয়ে এইভাবে করা হয়, মানে আমি এটা বলতে চাইছি, এইটা হচ্ছে তোমার কিউ বিন্দু, আর এইটা তোমার হচ্ছে আর বিন্দু, আর এটা হচ্ছে ও বিন্দু। মানে এই জিনিসটাকে তুমি এখানে ফলো করো। এখন ও এর সঙ্গে দেখো এইখানে তোমার এটা পি, এটা কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর এই যে কোণটা, এই কোণটা মানে এই যে দেখো কিউ ও আর, এই যে কিউ ও আর, যেটা একটু আগে আমরা কত বললাম? 90 ডিগ্রি। এখন তোমাদেরকে বলা হলো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক যে বিন্দু, মানে ও বিন্দু, সমকোণী বিন্দু থেকে এই যে অতিভুজ
কিউআর উপরে যদি লম্ব অঙ্কন করা হয়, দেখো ওই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই যে লম্বটি মানে ওপি, সেই ওপিটার যদি আমরা এখানে স্কোয়ার করে দিই, তাহলে কার সঙ্গে সমান হয়ে যাবে? পি আর কিউআর, মানে যে পি কিউ, ঠিক আছে, পি কিউ গুণিত পি আর, এটার সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে আমরা বললাম না যে ওপিটা হচ্ছে, এই যে ওপিটা হচ্ছে কিউপি মানে পি কিউ এবং পি আর, পি কিউ এবং পি আর এই দুটির মধ্যে সমানুপাতিক, যেটা একটু আগে আমরা বলছিলাম যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ওই লম্বটি অর্থাৎ ওপিটি হয়ে যাবে এই যে অতিভুজকে যে দুটি অংশে ভাগ করেছে, একটা পি কিউ একটা পি আর, এই দুটির দৈর্ঘ্যের অনুপাতের মানে এই দুটি দৈর্ঘ্যের মধ্য সমানুপাতিক। ঠিক আছে, এই দুটি দৈর্ঘ্য যে পি কিউ এবং পি আর, এই দুটি দৈর্ঘ্যের মধ্য সমানুপাতি হয়ে যাবে ওপি। হয়েছে, অর্থাৎ ওপি স্কোয়ার সমান পি কিউ ইন্টু পি আর। এটা দেখো কিন্তু আমরা আগে প্রমাণও করেছি, দেখো আজকেও যেটা আমরা তোমাদেরকে একটু মনে করে দিলাম। ঠিক পূর্বের ক্লাসটি তোমরা খুব ভালো করে নেবে, দেখবে এটা বুঝতে পেরে যাবে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে এই যে লম্বটি অর্থাৎ ওপিটি হয়ে যাবে পি কিউ এবং পি আর এর মধ্য সমানুপাতিক। তাহলে এই যে এখানে ওপি আছে, ওপি মানে দেখো বৃত্তটার ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু দেখো পি কিউ ইন্টু পি আর। এটাকে তুমি একটু ঘুরিয়ে সুন্দর করে লিখে দাও যে পি কিউ ইন্টু পি আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রমাণ করার জন্য তোমাকে যে কথাগুলো এখানে বললাম সেই কথাগুলো একটু তোমরা গুছিয়ে সুন্দর করে লিখে নেবে। ঠিক আছে, তোমাদের প্রথম কাজই হচ্ছে যে কোণটাকে 90 ডিগ্রি প্রমাণ করা। আর এটা তো তোমার কি, এটা তোমার ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো স্পর্শক হবে লম্ব হবে, মানে এটা আমাকে দেখার দরকার হচ্ছে না। তাহলে এই কোণটাকে শুধু তোমাকে কি দেখাতে হবে? 90 ডিগ্রি প্রমাণ করে নিতে হবে। 90 ডিগ্রি প্রমাণ করলেই তোমরা তারপরে এই যে সদস্যতা সংক্রান্ত যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য তোমরা এখানে কাজে লাগাবে, তাহলে তোমরা যেটা তোমাদের রেজাল্ট সেই রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরটা তোমরা করে নেবে, অবশ্যই পারবে। যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, অবশ্যই পারবে, কারণ এটা আমরা আলোচনা করে নিয়েছি। 5এরটা যেটা আছে 5এরটা আমরা এখানে তোমাদেরকে করে দেবো। ঠিক আছে, আর 6 নম্বর যেটা আছে 6 নম্বরটা কিন্তু তোমরা নিজেরা করবে। যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা এখন 5 নম্বর যেটা আছে, 5 নম্বরটা পরীক্ষায় পড়েও এই 5 নম্বরটা একটু আমরা একটু দেখে নেব। 5 নম্বরটা একটু তোমরা পড়ে দেখো কি বলতে চাইছে। যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ হচ্ছে সমকোণ। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ত্রিভুজের নাম দেওয়া হয়েছে দেখো এবিসি, যার এ কোণটা হচ্ছে সমকোণ। এই যে এ কোণ, এটা হচ্ছে সমকোণ, তাহলে এটাকে নাম দিয়ে দিলাম আমরা বি, এটাকে নাম দিয়ে দিচ্ছি আমি সি। হয়েছে, আচ্ছা অতিভুজ বিসি এর উপর এডি হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বিসি এর উপরে আবার এডিটা হয়ে যাচ্ছে তোমার লম্ব, এটা হচ্ছে তোমার লম্ব 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আমি এই কোণটাকে ধরে দিচ্ছি থিটা, এটা একটু তোমরা লিখে নেবে যে ধরি কোণ এ সি বি ইকুয়াল টু থিটা। বাকি কোণগুলি চিত্রে দেখানো হয়েছে, এগুলো তোমরা লিখে নেবে নিজের মতো করে। তাহলে 90 এটা থিটা, তাহলে অটোমেটিক এই কোণটা হয়ে যাচ্ছে তোমার 90 মাইনাস থিটা, কারণ দেখো এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতেই হবে। তাহলে 90 মাইনাস থিটা, থিটা যোগ করলে 180 হয়। এখন এই পুরো কোণটা তোমার এই কোণটা 90 ডিগ্রি ছিল, তার মধ্যে এটা 90 মাইনাস থিটা, তাহলে অটোমেটিক তোমার এই কোণটা হয়ে যাচ্ছে থিটা, কারণ থিটা 90 মাইনাস থিটাতে যোগ করলে হচ্ছে 90। আচ্ছা, তাহলে এটা দেখো 90, এটা থিটা, তাহলে অটোমেটিক এই যে কোণটা, এই কোণটা হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, বেশ। এখন আমরা যেটা প্রমাণ করতে যাব যে ত্রিভুজ, দেখো এটা তোমাদের প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাত, সেই অনুপাতটা তোমাকে দেখাতে বলেছি যে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার এটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো যে এই যে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ গুণিত ভূমি মানে দেখো এখানে এসি, আর উচ্চতা হয়ে যাচ্ছে তোমার এবি। ঠিক আছে, বেশ। নিচে দেখো এসিডি, এসিডি মানে দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার একই রকমভাবে আমরা ক্ষেত্রফল বের করবো হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ভূমি কোণটা উচ্চতা কোণটা। লক্ষ্য করে দেখো তোমাকে এই দিক থেকে এইখান থেকে তোমাকে বিচার করতে হবে। তুমি এখান থেকে যদি বিচার করে দেখো তাহলে দেখবে তোমার সিডিটা হয়ে যাবে তোমার ভূমি, আর এডিটা হয়ে যাবে তোমার উচ্চতা, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে হাফ গুণিত ভূমি, ভূমি মানে দেখো এখানে হয়েছে সিডি গুণিত উচ্চতার হয়ে যাচ্ছে তোমার এডি। ঠিক আছে, বেশ। তাহলে এখানে দেখো হাফটা আমাদের কেটে যাচ্ছে, হাফটা কেটে পরে তোমাকে এটাকে করে নিতে হবে এসি, এসি বাই এডি আমি করে নিলাম, এসি এডি।
আর এখানে আছে এবি বাই সিডি, নাকি এবি বাই সিডি। এবি বাই যদি আমরা এই যে এবি আছে, এবি বাই এডি করলে ঠিক হতো, এবি বাই এডি এটা হয়েই আছে আগের থেকে। আর এসি বাই সিডি, হ্যাঁ ঠিক আছে, এটা তো হয়েই ছিল, ঠিকঠাক মতো সাজানোই ছিল। তাহলে এক কাজ করো, তাহলে এরকম না করে আমাদের এসি বাই সিডি, এসি বাই সিডি, এটাকে আমরা একটা ব্র্যাকেট করে দিলাম। আর এখানে আমাদের এবি বাই এডি, এইটাকেও একটা আমরা ব্র্যাকেট করে দিচ্ছি, ঠিক আছে এটা। এখন আমাদের এই যে দুটো মান এসি বাই সিডি এবং এবি বাই এডি, এই দুটো মানকে আমাদের বের করানোর চেষ্টা করতে হবে। এখন আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় সে দুটি ত্রিভুজ হচ্ছে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, ঠিক আছে। তাহলে লিখবে কি, যে এখন ত্রিভুজ এ সি ডি এটা কিন্তু ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ্য, ত্রিভুজ এবিসি এর সঙ্গে সদৃশ্য। ভালো করে বোঝার চেষ্টা করো। এ সি ডি এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে, আচ্ছা লক্ষ্য করো যে এসিডি, এই এসিডির আমি নিচ্ছি কি এসি বাই সিডি, ঠিক আছে, এসি বাই সিডি। তাহলে বড় ত্রিভুজটা মানে যেটা এবিসি, মূল ত্রিভুজের কোন দুটি বাহুর অনুপাতের সঙ্গে সমান হবে? আমরা জানি যে দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলি অবশ্যই সমানুপাতি হবে। তাহলে এসি মানে দেখো 90 ডিগ্রি কোণটির বিপরীত বাহু। তাহলে মেন ত্রিভুজ যেটা সেটা হচ্ছে এটা 90, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে তোমার বিসি, তাহলে এটা হয়ে যাবে তোমার বিসি। আর সিডি যেটা দেখো সিডি, এই সিডিটা হচ্ছে 90 মাইনাস থিটা কোণের বিপরীত বাহু। তাহলে এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে 90 মাইনাস থিটা কোণের যে বিপরীত বাহু সেটা কি এসি, হয়েছে? তাহলে এটা হয়ে গেল, এটা তুমি 1 নাম্বার দাও। একই রকমভাবে তুমি বলতে পারবে যে এ বি ডি ত্রিভুজ, মানে ত্রিভুজ এ বি ডি এটা কিন্তু আবার ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ্য, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা এ বি বাই এডি নিই, তাহলে দেখি এই ঘটনাটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে। এ বি বাই এডি, তাহলে এটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এবি, এবি মানে দেখো 90-র বিপরীত, তাহলে বড় যে মেন ত্রিভুজটা এটা ছিল 90, তাহলে তার বিপরীত হচ্ছে বিসি বাহু, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার বিসি ডিভাইডেড বাই এডি নিয়েছি আমরা এডি। তাহলে এডি যে বাহুটি, এডি বাহুটি হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রে 90 মাইনাস থিটার বিপরীত, তাহলে মেন যে ত্রিভুজটা সেটা 90 মাইনাস থিটা হচ্ছে এইটা, তার বিপরীত মানে এই তোমার এসি বাহুটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখে দিলাম এসি, তাহলে এটা হচ্ছে তোমার 2 নম্বর। দেখো এখন এসি বাই সিডি যদি আমি এখানে গিয়ে বসিয়ে দিই, এসি বাই সিডি সেটা তোমার কত ছিল, সেটা ছিল তোমার বিসি বাই এসি। আর যেটা এবি বাই এডি এটাও দেখো বিসি বাই এসি, তাই না? এবারে এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে তুমি পেয়ে যাচ্ছ বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। দেখো এটা তোমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এসিডি দুটি ক্ষেত্রফল, এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সেটা হচ্ছে বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। দেখো এটা আমরা প্রমাণ করতে পেরেছি, ঠিক আছে। তোমরা এইভাবে অঙ্কগুলো কিন্তু করবে, দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, কয়েকটি কথা, কয়েকটি বৈশিষ্ট্য, এই যে সদৃশ সংক্রান্ত বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই দেখবে অঙ্কগুলো কিন্তু তোমাদের খুব সহজেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যে পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে গিয়ে আলোচনা করব, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত।